নরসিংদীতে ধর্ষণের পর মেয়েকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ জন। শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে নিতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স সহ বেশ কিছু বিষয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। ছুটির দিনে অমর একুশে বইমেলায় প্রথম শিশু প্রহর, ছবি আঁকা, গান ও আবৃত্তির আয়োজন। নতুন বইয়ের খোঁজে স্টলে ক্রেতা বিক্রেতা। সবাই ছবি আঁকছে, কবিতা বলতে খুব ভালো লাগছে। গাছ এঁকেছি, পাখি এঁকেছি, মেঘ এঁকেছি। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের বই দেখবো, কারণ ওদের ভাষা, ছন্দ মানে অন্যান্য বইয়ের থেকে অনেক আলাদা হয়ে থাকে। রমজানের এক সপ্তাহ পেরিয়ে রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি। লেবুর হালি ৪০ থেকে ৫০ টাকা, মাছ মাংসের দাম আগের মতোই। এবং আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। কাবুল কান্দাহারে হামলা চালিয়ে ১৩৩ তালেবান সদস্য হত্যার দাবি ইসলামাবাদের। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামা চাপা দিতে বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আল ফারুক জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে জেল ও জেলার বাইরে অভিযান চলছে। স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে নুরার নেতৃত্বে ৬ জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার নামে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। বিচার না হওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ঘটনার ১৫ দিন পর গত বুধবার কিশোরীকে তার বাবার কাছ থেকে জোর করে তুলে নিয়ে যায় বখাটেরা। পরে তাকে হত্যা করে দরিয়াকান্তের একটি সরিষা খেতে ফেলে রাখা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান সহ আরও ৩ জন। তবে মূল অভিযুক্ত নুরা এখনও পলাতক রয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে ৯ জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে ৪ জন এবং সালিশকারী হিসেবে ৫ জন। তার ভিতর ধর্ষণ ৪ জনের মধ্যে ২ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী ৫ জনের মধ্যে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। এ বিষয়ে আরও জানাতে মাধবদী থানা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, ৫ জনের বাইরে নতুন করে গ্রেপ্তার হয়েছে কিনা কেউ? এখনো পর্যন্ত ৫ জনের বাইরে নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। অর্থাৎ ভুক্তভোগীর মা বাদী হয়ে এই মাধবদী থানায় যে মামলা করেছেন, এখানে আসামি করা হয়েছে মোট ৯ জনকে এবং ৯ জন আসামির মধ্যে মোট ৫ জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাধবদীর যে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ আসলে থানার সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বাকি আসামি যারা রয়েছে তাদেরকে আসলে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বলে রাখা ভালো যে গত ১৫ দিন আগে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা অর্থাৎ ধর্ষণের ঘটনার জেরেই কিন্তু এই গত পরশুদিন আবারও এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা বলছিলেন যে ধর্ষণের ঘটনাটিকে ধামাচাপা দিতেই মূলত ওই কিশোরীর বাবার সামনে থেকে ধর্ষণের শিকার হওয়া কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তো কিছুক্ষণ আগেই ঢাকা রেঞ্জের ডিআইজি সহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগী কিশোরীর পরিবারের সাথে কথা বলেছেন। এছাড়া কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট ১০ আগেও যে ৫ জনকে আটক করা হয়েছে, ৫ জনের মধ্যে ৪ জনকে
মাধবদী থানায় হাজির করা হয়েছিল এবং তাদেরকে ইতিমধ্যে থানার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত গ্রেপ্তার রয়েছে 5 জন, বাকি যে 4 জন বাকি অর্থাৎ মূল অভিযুক্ত নুরা কিন্তু এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। নুরা কোথায় আছে, কিভাবে আছে বা কিভাবে পালিয়ে গেল বা কাদের আধিপত্য বা কার শেল্টারে সে এই কাজ করেছে, এসব বিষয়ে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কিন্তু নুরার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে ডিআইজি সহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলেছেন যে নুরাকে খুঁজে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। অপরদিকে নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছিল নরসিংদী থেকে সবশেষ। মাধবদী থানা থেকে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম। শিক্ষা ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। পাঠ্যক্রমে যুক্ত হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স সহ বেশ কিছু বিষয়। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে এবার নিয়ন্ত্রণে আনতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে ধাপে ধাপে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে রূপরেখা তৈরির কাজ শুরু করেছে সরকার। আর জানাচ্ছেন শাহাদাত অফরো। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমকে বাস্তবায়নযোগ্য নয় বলে ঘোষণা করে। এর প্রেক্ষিতে সরকার 2012 সালের সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2025 সাল থেকে পরিমার্জিত পাঠ্য বই বিতরণ এবং 2027 সালে একটি পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনার কথা জানায়। জাতীয় নির্বাচনের পর নতুন সরকার শুরু থেকেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানোর পরিবেশ সৃষ্টি, জাতীয় পাঠ্যক্রম পর্যালোচনা ও কারিগরি শিক্ষার আধুনিকায়নকে শিক্ষা খাতে 3 অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কোন কোন জায়গায় আবার আমাদের রিস্ট্রিক্ট করতে হবে। ডিজিটালাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, ডিজিটাল লিটারেচার সহ বেশ কিছু বিষয়কে যুক্ত করে পাঠ্যক্রম পর্যালোচনার কথা জানানো হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। ইংলিশ মিডিয়াম স্কুলকেও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা চলছে। শিক্ষা নিয়ে নতুন সরকারের 17টি পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে চায় সরকার, তাই ধাপে ধাপে সেই দিকেই এগিয়ে যেতে তৈরি হচ্ছে রূপরেখা। আমরা কারিকুলামে চেঞ্জ আনবো, কারিকুলাম রিলেটেড যা যা আছে, টেক্সট বুক, ক্লাসরুম টিচিং, টিচার ট্রেনিং, টিচার আপনার নিয়োগ, এই সব কিছুতে অটোমেটিক চেঞ্জ আসবে। টোটাল শিক্ষানীতিতেই চেঞ্জ আসবে, কিন্তু এই চেঞ্জগুলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিকোয়েন্সিয়ালি আনবো। আমরা আমাদের 6 মাস, 1 বছর এরকম অ্যাটলিস্ট শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম প্ল্যানগুলো এবং গোল পোস্টগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা করব। উনি যদি অ্যাপ্রুভ করেন তারপর ইমিডিয়েটলি আপনাদের সামনে নিয়ে আসবো। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% করা হবে বলেও জানান তিনি। বাধ্যতামূলক কারিগরি শিক্ষা ও মাধ্যমিক স্কুলে 3য় ভাষা শিক্ষা গ্রহণের ব্যাপারেও কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করে ক্লাসরুমকে আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব করা হবে। 1 টিচার 1 ট্যাব প্রকল্প চালু করার কথাও জানান তিনি। 1 টিচার 1 ট্যাব পলিসি, বৃক্ষরোপণ পলিসি, মানে এরকম অনেক কিছু মিলে 17টা পয়েন্ট এজেন্ডা আমরা প্রত্যেকটা অধিদপ্তর এবং সাবডিভিশনকে আমরা পৌঁছে দিয়েছি যে তারা এটার বাস্তবায়নের প্রক্রিয়া, ফুল প্ল্যানিং প্রসেস, এবং তাদেরকে আমি এবং মন্ত্রী মহোদয় ওই ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছি যে তারা আউট অফ দ্য বক্স যেন চিন্তা করতে পারে। আমাদের লং টার্ম গোল হলো এগেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আশেপাশের দেশগুলোর থেকে কাছে ঈর্ষণীয় করে গড়ে তোলা। সে কখনো ল্যাপটপ দেখে নাই, প্রোগ্রাম বুঝে নাই। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা খাতে যে কোনো পরিবর্তনের জন্য কমিশন গঠন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত। দক্ষ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের উপর জোর দেন তারা। সবার আগে দরকার হলো একটা শিক্ষা কমিশন করে অথবা শিক্ষা সংস্কার কমিশন করে একটা শিক্ষা নীতি তৈরি করা। সেই শিক্ষা নীতির উপর ভিত্তি করে তৈরি করা হবে সেই ক্যারিকুলাম। শিক্ষক দরকার, তা আমি শিক্ষক স্যার ট্যাব দিয়ে কী করবো? আগে আমি কোয়ালিটি টিচার নিয়োগ দেবো, এরপরে আমার ট্যাব আমি ইনস্টল করবো। এখানে শ্রমবাজারের সাথে শিক্ষার একটা সম্পর্ক করা লাগবে, কর্মবৃত্তিমূলক করা লাগবে, কিন্তু এর মানে এনে যে সবার জন্য বাধ্যতামূলক না। কেউ যদি মনে করে আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করবো, আমি থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়াশোনা করবো, তাকে সেই সুযোগ দিতে হবে। আপনি অপশন রাখবেন। বিগত সময়ে তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন কারিকুলামে অভিভাবকদের সমর্থন অর্জন করা চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। অমর একুশে বইমেলায় শিশু প্রহর চলছে। সকাল থেকেই ছবি আঁকা, আবৃত্তি, গান পরিবেশনের আয়োজনে সময় কাটছে শিশু কিশোরদের। মেলা প্রাঙ্গণে আছেন আতিক মেসবালগ্ন, যুক্ত হচ্ছে তার সঙ্গে।
লগ্ন আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আপনি বলছিলেন শিশুরা আঁকাআঁকি করছে, আবৃত্তি করছে এবং গান পরিবেশন করছে। এখন আসলে কি ধরনের আয়োজন চলছে সেখানে? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি শিশু প্রহর চলবে দুপুর 1টা পর্যন্ত। আমরা দেখেছি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেটি মূলত সকাল 11টায় শেষ হয়েছে এবং এর পরবর্তী সময় কিন্তু আবৃত্তি বা গানের যে আয়োজনগুলো রয়েছে সেই দিকে কিন্তু শিশুরা মনোনিবেশ করছে। যেহেতু এবারে মোট 63টি স্টলের মোট 160টি ইউনিট রয়েছে, তো এই ইউনিটগুলোতে যে বইমেলার যে বই বিপণনের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে মূলত শিশুরা অভিভাবক সমেত যাচ্ছেন, বই কিনছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম শিশুরা যারা আছে তারা আসলে বিভিন্ন ধরনের বই কিনছিল, গল্প, ছড়া, কবিতা সবকিছুর বই। আমরা অভিভাবকদের সাথে যখন কথা বলেছি, অভিভাবকরা কিন্তু আমাদেরকে স্পষ্টভাবেই বলেছে, সেটি হচ্ছে যে অভিভাবকরা যে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমানে আসলে যন্ত্রের আসক্তির কারণে বা ডিভাইসে আসক্তির কারণে শিশুরা আসলে বই থেকে বেশ দূরে রয়েছে। তো তাদেরকে আসলে বইমুখী করবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ধরনের পদক্ষেপের জন্য এই শিশু প্রহর খুবই কার্যকরী ভূমিকা রাখছে এমন একটি কথা বলছে। তবে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর চলবে, তারপরে আসলে যেহেতু আজকে জুমাবার নামাজের একটি বিরতি রয়েছে এবং এরপরে বড়দের বইমেলার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে একটি মূলত শিশুদের জন্য আলাদা একটি কর্নারের কাজ চলছে। যেহেতু শুরুর দিকে খুব দ্রুতই সে কাজ শেষ হয়ে যাবে এবং সেখান থেকে মূলত শিশুরা মুক্ত বিনোদন বা নিজেরা ছোটাছুটি করার মধ্য দিয়েই কিন্তু তাদের যে আনন্দ বা যে বিলাস রয়েছে সেটি আসলে তারা করতে পারবে এমনটি বলছে। এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি দেখিনি, সুশৃঙ্খলভাবে শিশুরা আসছে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এবং আমরা যখন শিশুদের সাথে কথা বলছিলাম তারাও কিন্তু বেশ মুখিয়ে রয়েছে, বলেছে যে আসলে তারা সব ধরনের বই কিনতে চায়, বন্ধুদের সাথে সমবয়সীদের সাথে খেলতে চায়। এবং অভিভাবকরাও কিন্তু আলাদা একটি সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বলেছে যে আসলে এই ধরনের আয়োজন যদি অব্যাহত থাকে তাহলে ছুটির দিনে অন্তত শিশুরা তাদের জায়গা থেকে আসলে সর্বোচ্চ বিকাশের সুযোগ পাবে। তো রাত্রে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারের মাছ বাজারে আছেন আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আফজাল, রমজানের মাছের বাজারে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন? কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে আর কোনো অভিযান চলছে কিনা এই মুহূর্তে? রাত্রি যেমনটি বলছিলেন আজকে সাপ্তাহিক ছুটির দিন, তারপরেও মাছ বাজারে যারা বিক্রেতা আছেন তারা অভিযোগ করছেন বা জানিয়েছেন যে ছুটির দিন হওয়া সত্ত্বেও এবং রমজানের প্রায় শুরুর দিকে চলছে, তারপরেও বাজারে ক্রেতাদের কিন্তু উপস্থিতি বেশ কম, তারা যেভাবে প্রত্যাশা করেন সে তুলনায় নেই। এবং তারা জানিয়েছেন যে প্রায় বিভিন্ন প্রজাতির মাছেই কেজি প্রতি 30 থেকে 40 টাকা, ক্ষেত্র বিশেষে আরও কিছুটা বেশি দাম কমেছে। এর কারণ হিসেবে বলছেন যে বাজারে যেমন ক্রেতার উপস্থিতি কম, অন্যদিকে পর্যাপ্ত চাহিদা রয়েছে এবং বেশিরভাগ ক্রেতাই শুরুর দিকে, রমজানের শুরুর দিকে সাধারণত বেশ কয়েক সপ্তাহের জন্য বা মাসের জন্য অনেকে মাছ কিনে ফেলে এবং এর ফলে এখন বাজারে ক্রেতার উপস্থিতি কম এবং এতে মাছের দাম স্বাভাবিকভাবেই কিছুটা কমেছে। আমি যদি দামটা জানিয়ে দিই যে বর্তমানে যে বিভিন্ন মানভেদে চিংড়ি রয়েছে সেটা 800 থেকে 1200-1300 টাকা কেজি বিক্রয় হচ্ছে, পাবদা বিক্রয় হচ্ছে প্রায় 400 টাকা কেজিতে, চাপিলা বিক্রয় হচ্ছে 200 টাকা, রুই বিক্রয় হচ্ছে 250 টাকা, যেটা রমজানের শুরুতে 300 টাকা ছিল, পাঙ্গাস বিক্রয় হচ্ছে 160 থেকে 70 টাকা, যেটা রমজানের শুরুতে 200 টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে, সিলভার বিক্রয় হচ্ছে এখন 160 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 200 টাকা। এছাড়া বিভিন্ন জাতের মাছই কমেছে এবং আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানে এখানে বিশেষ গুরুত্ব আজকে যেটা পেয়েছে তার মধ্যে দেখেছি, আপনি জানেন যে অনেকে মাছের বাজারে যেটা সাদা মাছ, বিশেষ করে ওই মাছের ওপরে সাদা লাইট দেয় এবং যেটা কিছুটা লালচে রঙের মাছ আছে সেখানে লালচে রঙের ফিল্টার ব্যবহার করে, এতে মাছের যে প্রকৃত রং সেটা ক্রেতাদের কাছে দৃষ্টিগোচর হয়, অর্থাৎ তারা বুঝতে পারেন না এই লাইটের যে ইফেক্ট সেটার কারণে। এবং এই বিষয়টি আজকে বেশ জোরদার করেছেন এখানে যিনি ভোক্তা অধিকার অফিসার এসেছিলেন, তিনি প্রতিটি দোকানে দোকানে গিয়েছেন এবং সেখানে বিভিন্ন ধরনের যে অতিরিক্ত লাইট ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে সেই লাইটগুলো খুলে রাখতে বলেছেন এবং তাদের ব্যাপারে বেশ সতর্কতামূলক কথা এবং সতর্কতামূলক জরিমানা করেছেন। তো এই ছিল রাত্রি মাছের বাজার থেকে সবশেষ। রাজধানীর মাছ বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন আফজাল হোসেন। চট্টগ্রামের হালদা নদীতে লবণাক্ততা বাড়ায় দিনে প্রায় 4 কোটি লিটার পানি উৎপাদন কমে গেছে ওয়াসার। প্রতিদিন 2টি পানি শোধনাগার বন্ধ রাখতে হচ্ছে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত।
ওয়াসার হিসেবে দৈনিক চাহিদার চাইতে প্রায় 14 কোটি লিটার পানি কম সরবরাহ করতে হচ্ছে। রেশনিং করে কিছু এলাকায় পানি দেয়া হচ্ছে সপ্তাহে মাত্র 2 দিন। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এই নদীতে লবণাক্ততা বাড়ায় মাছ সহ নদীর পুরো জীববৈচিত্র্যের জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর জানাচ্ছেন শোয়েব রহমান। পানির জন্য লম্বা লাইন, দীর্ঘ অপেক্ষার পরও বেশ কিছু এলাকায় চাহিদা মতো পানি মিলছে না। রেশনিং করে পানি দিচ্ছে ওয়াসা, এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ওয়াসা বলছে, কাপ্তাই লেকে পানি কমায় বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ বন্ধ রাখছে কর্তৃপক্ষ। জোয়ারে লবণাক্ত পানি ঢুকে পড়ায় পতেঙ্গা, কাট্টলি, আকবর শাহ, উত্তর ও দক্ষিণ খুলশি সহ বেশ কিছু এলাকায় রেশনিং করে পানি দিতে হচ্ছে। সপ্তাহে 2 দিন পানি দিচ্ছে, এর ভিতরে পানি দিচ্ছে না। পানির কষ্ট নিয়ে আমাদের এলাকার মানুষ অনেক কষ্টতে আছে। রোজার দিন একটু বাড়াই দিলে ভালো হয়, কিলে নামাজ কালমা পরে মানুষের পানি বেশি লাগে একটু। ওয়াসার ট্যাঙ্ক যখন এখানে হবে, লাইন দিলে পানিটা আমরা এখান থেকে পাবো, আমরাই সবার আগে পাবো, কিন্তু আমরা তো পানিটা পাচ্ছি না। এখন পানি একটু হালকা একটু লবণ তো লাগে এবং হালকা একটু আংশিক গন্ধ লাগে। সপ্তাহে দেতো 2 দিন, 2 দিনের মধ্যে লেট, বেশিরভাগ একদম রাতে 2টা-3টা করে ছাড়ে পানি। নগরীতে ওয়াসার গ্রাহক প্রায় 96,000, পানির চাহিদা দিনে 60 কোটি লিটার। বিপরীতে ওয়াসার সক্ষমতা 50 কোটি লিটার। হালদার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় দৈনিক 6 থেকে 7 ঘন্টা পানি উত্তোলন বন্ধ রাখতে হচ্ছে। ফলে উৎপাদন কমেছে প্রায় 3 থেকে 4 কোটি লিটার। ওয়াসা বলছে, মোহরা ও মদুনাঘাটে 2টি শোধনাগারে পানি উৎপাদন ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে গত 3-4 বছর ধরে এ সমস্যা হলেও এবার ফেব্রুয়ারিতেই তা প্রকট আকার ধারণ করেছে। 2টা ট্রিটমেন্ট প্ল্যান্টই স্যালাইনিটির কারণে বেশি আপনার ইফেক্টেড হয়ে যায়। আর যখন আপনার স্যালাইনিটির পরিমাণ বেড়ে যায়, যেমন মাঝখানে আপনার গত বর্ষার সময় 2900 মিলিগ্রাম পার লিটার পানিতে, নদীর পানিতে স্যালাইনিটি ছিল, যার ফলে তখন আমরা পানি নিই নেই। কাপ্তাই লেকে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে বাঁধ, অন্যদিকে হালদায় রাবার ড্যামের বাঁধের কারণে নদী দুটির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। আমরা 2014 সালে একটা রিপোর্টও দিয়েছি মন্ত্রণালয়কে। আমরা প্রায় 3টা বিশ্ববিদ্যালয়, 7টা মন্ত্রণালয়, টোটাল 10টা সংস্থা একসাথে আমরা কাজ করেছি স্যালাইনিটি নিউট্রিশন নিয়ে, এবং আমরা একটা রিপোর্ট জমা দিয়েছি মন্ত্রণালয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ওই রিপোর্টের কোনো রিকমেন্ডেশন করা হয়নি, ইমপ্লিমেন্ট করা হয়নি। বৃষ্টিপাত না হলে সংকট আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সংকটের স্থায়ী সমাধানে কাপ্তাই লেকের গভীরতা বাড়িয়ে পানি ধারণ ক্ষমতা বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিতে সাংবাদিক সহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে 95 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক বিক্রি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা হয়। পরে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন আইজিপি আলী হোসেন ফকির। পুলিশ সার্ভিস থেকে শুরু করে ফিল্ড লেভেল থেকে সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক, কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। আমরা এদেশে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার, কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে দেশে বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। আপনাদের মাধ্যমে আমাদের সরকারের মেসেজ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মেসেজ হচ্ছে, যারা ল অ্যাবাইডিং এবং ভালো মানুষ আমরা তাদের জন্য 100% ভালো, কিন্তু ক্রিমিনালের জন্য আমরা 100% কঠোর। ঈদ পোশাকের বাজার ঘিরে খুলনায় জমে উঠেছে কেনাকাটা। এ নিয়ে আরও জানাতে নগরীর রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রামেম চৌধুরী। রামেম, কোন ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন এবার? রাত্রি ঈদের কেনাকাটা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। খুলনায় আমরা দেখেছি যে খুলনার যে স্থানীয় যে মার্কেটগুলো রয়েছে প্রত্যেকটি মার্কেটেই কিন্তু সাধারণ মানুষ
ঈদের যে কেনাকাটা তার জন্য ভিড় করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রেলওয়ে মার্কেটে এবং এই মার্কেটে কিন্তু এখানকার বিশেষ করে শিশু থেকে শুরু করে বয়স্ক সব ধরনের মানুষেরই কিন্তু এখানে যাতায়াত রয়েছে এবং এখানে কিন্তু সুলভ মূল্যে কিনতে পারা যায় এবং সব ধরনের যে পোশাক রয়েছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আমরা এবার কিন্তু দেখছি যে বিশেষ করে যারা পুরুষ মানুষ তাদের জন্য পাঞ্জাবি এবং যারা মেয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু শাড়ি এবং 3 পিস এই সব কিছুই কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি নতুন। এবং এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে প্রতি বছর কিন্তু পণ্যের দাম বাড়ে, জামা কাপড়ের দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এবছরও কিন্তু কিছুটা দাম বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে সুতার দাম কিছুটা বেড়েছে, যার ফলে কারখানা থেকে যেসব জায়গা থেকে এই গার্মেন্টসগুলো থেকে পণ্যগুলো বেরোচ্ছে এই জামা কাপড়গুলো, আর সেখানে কিন্তু কিছুটা বেশি দামে তাদের সেসব জায়গা থেকে আনতে হচ্ছে। এবং বিশেষ করে পাঞ্জাবির দাম কিন্তু কিছুটা বেড়েছে, প্রতি পিস পাঞ্জাবিতে প্রায় 200 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এখানে পাঞ্জাবি কিন্তু 800 থেকে শুরু করে প্রায় 4000 টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি এই স্থানীয় যে মার্কেটগুলো রয়েছে সেখানে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি শিশুদের যে পোশাকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 500 থেকে শুরু করে প্রায় 2000 টাকার মধ্যে কিন্তু শিশুদের বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে এবং নারীদের যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। সব মিলিয়ে বলে চলে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে এবং আগামীতে যত দিন যাবে ততই কিন্তু এই পোশাকের যে চাহিদা সেটি কিন্তু বাড়বে এবং বেচা বিক্রিও বাড়বে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে ঈদের বাজার বা কেনাকাটার সবশেষ খবর। খুলনার পোশাক মার্কেট থেকে যুক্ত ছিলেন রামেম চৌধুরী। পঞ্চগড়ে হাট বাজারের প্রসাধনী দোকানগুলোতে বেড়েছে প্রসাধনী সামগ্রীর চাহিদা। আগে বিদেশি পণ্যের চাহিদা থাকলেও গত কয়েক বছরে দেশীয় পণ্য বাজার দখল করেছে। সাশ্রয়ী দামে হাতের নাগালে ভালো প্রসাধনী মেলায় খুশি ক্রেতারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পঞ্চগড়ে লেগেছে ঈদের ছোঁয়া, ধীরে ধীরে জমে উঠছে কসমেটিক্সের দোকানগুলো। যদিও এবারে বাজারের চিত্রটা একটু ভিন্ন। চাহিদার শীর্ষে রয়েছে দেশীয় নানা ব্র্যান্ডের প্রসাধনী, যার মধ্যে অন্যতম মমতাজ হার্বালের পণ্য। দেশি পণ্য কম দামে এবং মানে ভালো হওয়ায় ক্রেতাদের চাহিদা দিন দিন বাড়ছে। আগে আমি বাইরের দেশের পণ্য নিতাম, এখন আমি দেশীয় পণ্যটা ব্যবহার করতেছি। বাংলাদেশি জিনিস যদি নেয় তো একটু কম টাকার মধ্যে পাওয়া যায়, বেশি জিনিস পাওয়া যায়। ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছেন দেশি পণ্য বিক্রিতে। তারা বলছেন সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিদেশি পণ্য দেশি শিল্পের ক্ষতি করছে। চোরাচালান বন্ধ করা গেলে দেশি প্রসাধনী শিল্পের বাজার আরো বাড়বে। দেশি প্রোডাক্টটা সেল হওয়ার পিছনে দুইটা কারণ হচ্ছে, এক ভালো বড় ব্র্যান্ড যারা তারা এটা নিয়ে কাজ করতেছে আর কম দামে ভালো প্রোডাক্ট দিতেছে। অন্যান্য বারের চেয়ে ঈদে এবারের মমতাজ প্রোডাক্ট অনেক চাহিদা। বর্তমানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ঈদরাগাতে বড় ভরসা দেশে উৎপাদিত প্রসাধনী। আগামী দিনে এই শিল্প আরো সমৃদ্ধ হবে প্রত্যাশা স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঈদের কেনাবেচা। বিস্তারিত জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, নিউ মার্কেটে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন এবং পোশাকের দরদাম নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেটের যে ঢাকা সুপার মার্কেট রয়েছে সেই সুপার মার্কেটে, এবং এই সুপার মার্কেটে আপনি যেমনটি বলছিলেন যে কেমন হয়েছে জনসমাগম, আমি যদি আপনাকে বলি যে আমার আশেপাশের প্রতিটি জায়গায় এখন বর্তমানে লোকের লোকারণ্য, বিশেষ করে ক্রেতার ভিড়ে পা ফেলার একটুও জায়গা নেই, এমন একটি পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর নিউ মার্কেটে। এবং এই নিউ মার্কেটে এখন বর্তমানে যে আপনি আরেকটি কথা বললেন যে কাপড়ের যে দাম, বিশেষ করে এই দামের ক্ষেত্রে যদি আমি বলি যে গতবারের তুলনায় এইবারের দাম অনেকটাই কমেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। আমি যদি আপনাকে বলি যে মেয়েদের যেসব কাপড় রয়েছে, বিশেষ করে এই আমরা যেই এলাকাতে রয়েছে এই এলাকাতে মেয়েদের 3 পিস এবং শাড়ি এবং বাচ্চাদের যেসব পোশাক রয়েছে এই পোশাকগুলোর দাম কিছুটা বেড়েছে। তবে
অন্যান্য যেসব পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলোর দাম অনেকটাই কমেছে, যার কারণে অনেকটা স্বস্তি প্রকাশ করছে ক্রেতারা। এবং আমি তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে ঈদের আগে ভাগেই তারা বিশেষ করে কেনাকাটা সেরে ফেলছে, যাতে পরবর্তীতে ঈদের একেবারে শেষ লগ্নে গিয়ে যাতে কোনো ধরনের ভিড় বা কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয়। পাশাপাশি আপনি দেখছেন যে আজকে সকাল থেকেই সকাল 10টা থেকে এখন পর্যন্ত ভিড় লক্ষ্য করা যায়। যে ভিড়টি লক্ষ্য করা যেত বিকেলে, সেই ভিড় এখনই লক্ষ্য করা যাচ্ছে। এবং এই এরিয়াটাতে বিশেষ করে ঢাকা নিউ সুপার মার্কেটের ভিতরে যে এই এরিয়াটিতে আজকে শুক্রবার দিন ছুটির দিনেও যে পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে সামনে বিশেষ করে মধ্য রমজানের পর থেকে এই ভিড় আরও বাড়তে পারে। এবং এই ভিড়ের মাঝেই বেচাকেনা অনেকটাই ভালো হচ্ছে বলে জানিয়েছে বিশেষ করে বিক্রেতারা। তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলেছে যে এখন থেকেই যেহেতু গত দুটি রমজান গিয়েছে, দুটি ঈদ গিয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি তেমন একটি ভালো ছিল না, বাট এইবারে যেহেতু নির্বাচিত সরকার এসেছে, যে কারণে তাদের বেচাকেনা অনেকটাই ভালো হবে বলে তারা প্রত্যাশা করছে। রাজধানী নিউ মার্কেট থেকে ঈদ বাজারের এই ছিল সর্বশেষ। ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত ছিলেন রাব্বি আল রাহিদ। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। আফগানিস্তানের হামলায় অর্ধশত পাকিস্তানি সেনা নিহতের পর পরিচালিত অপারেশন গাজাব লিল হক অভিযানে 133 তালেবান সদস্য প্রাণ হারিয়েছে। আহত 2 শতাধিক। দুপক্ষই পাল্টাপাল্টি হামলায় এসব ক্ষয়ক্ষতির দাবি করছে। সীমান্তে রাতভর দুই দেশের ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আর এই ছিল এখন ঢাকায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।